দেখেন এইখানে আসলে বিষয়টাকে আমরা অনেক জটিল করে ফেলছি। গালি কি? গালি হচ্ছে একটা খারাপ কাজ। এটা কি কেউ এখানে দ্বিমত পোষণ করবে যে গালি খুব ভালো জিনিস? গালি দেন আপনি সকালবেলা উঠে দাঁত মাজতে, মাজতে কিছু গালি দিবেন। সকালে উঠিয়ে আমি মনে, মনে বলি সারাদিন যেন আমি দিতে থাকি গালি। তাই না? গালি শুনে সকলেই জাস্ট দিবে মোরে তালি। এটা তো না। তাহলে গালি খারাপ। তাহলে খারাপ কাজটাকে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছি। বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে। কেউ আন্দোলনে, কেউ ক্ষুধায়, কেউ দারিদ্র্যে। তাহলে সবচেয়ে বেশি গালি দেওয়ার কথা ছিল ডায়োজেনিসের। ডায়োজেনিসের একটা মগ আর একটা চৌবাচ্চা ছাড়া কিছু ছিল না। তাহলে উনি গালি দেন কেন? তাই না? সবচেয়ে বেশি গালি দেওয়ার কথা ছিল পৃথিবীর সব দরিদ্র লোকগুলির। পৃথিবীর সকল ধর্মপ্রচারক, সকল সমাজ সংস্কারক কেন ধনী ব্যক্তি না? কেন তারা ক্ষুধায় পাথর বেঁধে পেটে ২ টা খেজুর খেয়ে কেন তাহলে মানুষ সংগ্রাম করেছে? সংগ্রাম মানেই হচ্ছে ত্যাগ। সংগ্রাম মানেই হচ্ছে সংগ্রামী ব্যক্তিরা সাধারণ মানুষের চেয়ে আলাদা। রাইট। সংগ্রামী ব্যক্তি কি সেই লোক নাকি যে সকালবেলা উঠে কুৎসিত ভাষায় গালিগালাজ করে? সে যদি এটাকে সংগ্রামের দোহাই দিয়ে জায়েজ করার চেষ্টা করে তাহলে বলব যে সে আসলে গালি দেওয়ার জন্য সংগ্রামকে ব্যবহার করছে। অজুহাত। অজুহাত ব্যবহার করছে। এইবার আসেন তাচ্ছিল্য করবেন আপনি কাউকে করতেই পারেন। সবাইকে সবাই সম্মান করবে এমন তো কোনো কথা নাই। সেটা ব্যক্তিগত পর্যায়ে হবে। আমি যদি ফরিদকে অসম্মান করি আমি গিয়ে বা তাচ্ছিল্য পোষণ করি আমি তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে এটা করব। বাজারের মাঝখানে দাঁড়িয়ে আমি ওকে গালিগালাজ করব। এটা করা হচ্ছে কেন? আমি সামাজিকভাবে আমি যাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করি তাকে হেয় করার চেষ্টা। সামাজিকভাবে অপদস্থ করতে চাই। রাইট। আমি তাকে পছন্দ করি না সেটা আমার আর তার ব্যাপার। কিন্তু এইটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? বাজারে নিয়ে মাঝখানে। যাচ্ছি। সেই বাজারটা কোনটা? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে খুব সহজে আপনি আপনার ঘরের মধ্যে বসে থেকে বাজারের মাঝখানে একটা কথা বলে দিতে পারেন। এইবার আসেন, যাকে আপনি আজকে গালি দিচ্ছেন, ৬ মাস, ৯ মাস, ১ বছর পরে সেই ব্যক্তিকে আপনার ভালো লাগতে পারে। আপনার মনে হইতে পারে এই ব্যক্তি তো আমার বিপদের সাথী, এই ব্যক্তি তো আমার আন্দোলনে আমার পাশে দাঁড়িয়েছিল। হতে পারে না? পারে। অনলাইনে আপনি খুঁজে, খুঁজে বের করতে পারবেন আপনি কোথায়, কোথায় গালি দিয়ে এসেছেন। যারা যে গালিগুলি দেয় এগুলো তো অনলাইনে থেকে গিয়েছে। ও খুঁজে, খুঁজে বের করতে পারে আমি সারা জীবনে যত গালি দিয়েছি ওগুলা সরিয়ে দিব। এই গালিগুলা থেকে যায়। সো সে পার্মানেন্টলি ওইটা ওখানে রেখে দিচ্ছে। আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন এটা কি পার্মানেন্ট? এটা তো কোনো পার্মানেন্ট বিষয় না। এখন আমার একটা কাজ আপনার পছন্দ হয় না, আপনার মনে হচ্ছে আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন। কালকে আমার কাজ আপনার অনেক ভালো লাগতে পারে। ভ্যান গগ ছবি আঁকতেন। ওনাকে ওই দেশের লোকেরা ফন খক বলে। তো উনি ছবি আঁকতেন। ও জীবদ্দশায় ছবি বেচতে পারে নাই। তার সময়ের লোকেরা বলেছে এটা কোনো ছবি আঁকে নাকি? এটা তো থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর এগুলো কি? তারপরে যখন পরবর্তী সময়ে তার ছবি কোটি, কোটি ডলারে বিক্রি হতে শুরু করেছে তখন উনি বেঁচে নাই। এখন মনে করেন ওই গালিগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকলে যে ওই বেটা কে? ও ছবি আঁকতে জানে নাকি? তাহলে কি হইতো? এই গালিগুলোকে কাজে লাগিয়ে কিছু লোক বলতো দেখেন ওনাকে এত গালিগালাজ করা হয়েছে আসলে সে ছবি আঁকতে জানে না। আপনি এই গালিগালাজকে পাবলিক স্ফিয়ারে নিয়ে এসে গালিগালাজকে বৈধতা দিয়ে মূলত একটা সমাজের চরিত্রকে নানান অজুহাতে ধ্বংস করে দিচ্ছেন। এবার আসেন, আমাদের বয়স্ক ব্যক্তিরা ভুল করেছেন। পৃথিবীতে বহু বাপ মা আছে সন্তানকে খাওয়া দিতে পারে নাই। এজন্য কি বাপ মাকে আপনি গালি দিতে পারেন? আপনি আমাকে খাইতে দিতে পারেন না, আপনি ব্যর্থ বাবা? এটা দেওয়া যাবে? যাবে না তো। তাহলে আমরা এখন কেন সমাজের যারা অভিভাবক তাদেরকে আমার কাজ পছন্দ হয় না এদেরকে গালি দিচ্ছি? গালি দেওয়াকে বৈধতা দেওয়ার কারণ কি জানেন? সে প্রকৃত সমালোচনা করতে জানে না, সে একটা মূর্খ, সে একটা ইতর, সে একটা বদমাস। এই যে আমি ইতর আর বদমাস বললাম না, এক্ষুনি দেখবেন ইতর বদমাসগুলি এসে গালি দিতে শুরু করো। উনি কেন ইতর বদমাস বলছে? ও বললে ওইটা সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি বললে আরে উনি এই কথা কেন বললো? গালি দেওয়ার জন্য আপনি দেখেন কত অভিনবত্ব আবিষ্কার করা হয়েছে। বাংলা ভাষায় কিছু কুৎসিত গালি আছে, আপনি জানেন তো বাংলা ভাষায় আসলে কুৎসিত গালি নাই। জাপানি ভাষায় নাকি একটাই গালি আছে বোকা, ওরা বলে বাঁকা। এবং আমাদের বাংলা ভাষায় কিন্তু খুব বেশি গালিগালাজ নাই। আমরা গালি দেওয়ার জন্য উর্দু, হিন্দি, ইংরেজি রাইট। ব্যবহার করি। আমরা বিদেশি ভাষা ব্যবহার করি। আমাদের গালিগুলি সব উর্দু, হিন্দি এবং আ খুবই খুবই আপনি নোটেবল। হ্যাঁ, বাংলাদেশ বাংলা তাইলে ভাষায় এই আসলে হ্যাঁ, ওরকম গালি নেই। এই গালিগুলি আমরা দেই। সেইটা দেওয়ার জন্য ফেসবুক বা মেটা যদি যেহেতু সেখানে বাধা দেয়, সেইজন্য গালি আবিষ্কার করা হয়েছে অন্য ভাষায় কাছাকাছি শব্দ দিয়ে ওই কথাটাকে মনে করিয়ে দেওয়া হয়। তাহলে এই লোকগুলি গালি দেওয়ার জন্য রীতিমতো মেধা খরচ করছে। আপনার পেটে ভাত নেই, আপনার গালি দেওয়ার মেধা কোত্থেকে আসে? আপনি না খাইতে পারেন না, আপনি গালি দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করেন? আপনাকে না সমাজ শিক্ষা দিতে পারেন নাই। গালি দেওয়ার সময় আপনি সুন্দর করে ওই বিদেশি ভাষাকে নিজের ভাষায় পরিবর্তন করে নিয়ে এসে একটা জায়গাতে আহ, হিন্দিতে যেটা বলে ওটাকে আপনি টোস্ট বানিয়ে গালি দিচ্ছেন, দিচ্ছেন না? তাহলে কে আপনাকে ওই লেখাপড়া শিখালো? আপনাকে না লেখাপড়া শিখাতে পারে নাই? গালি দেওয়ার সময় আপনার লেখাপড়া কোত্থেকে আসে? সঠিক বানানে আপনি গালি দিতে পারেন, সঠিক বানানে বাংলা লিখতে পারেন না কেন? এই প্রশ্ন তো কেউ করছে না। এই প্রশ্নগুলি করতে হবে। আন্দোলনের নামে, সংগ্রামের নামে গালিগালাজকে আপনি জায়েজ করবেন? এইটা অসম্ভব। এই জায়েজ করতে গেলে এটা হবে না।
এইটা করতে যারা চায় তারা আসলে সমাজটাকে একটা অ্যানার্কিজমের দিকে নিয়ে যেতে চায়। তারা এই সমাজকে একটা গোলযোগের জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে ছোট বড়, আহ, প্রতিবন্ধী অথবা সুস্থ অথবা ধনী এবং গরিব, তারা সবাই গালির ভাষায় কথা বলবে। পছন্দ না হলে আপনাকে গালি দিবে। আবার আপনি গালি দিলে বলবে আপনি গরিবকে অপমান করছেন। আবার গরিব দিলে বলবে এটা তো সাবঅল্টার্ন সংস্কৃতি। ভাই, এইসব জ্ঞান বুদ্ধি বিশ্ববিদ্যালয়ে আলোচনা করেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সাবঅল্টার্নের আলোচনাকে নিয়ে এসে আপনি সোশ্যাল মিডিয়াতে সাবঅল্টার্ন তত্ত্ব নিয়ে এসে, যেটা একটু আগে তারেক সাহেব বলেছেন, আপনি গালি জায়েজ করার চেষ্টা করেন। এইবার আসেন গণমাধ্যমের কথা বলি। গণমাধ্যমে এই কুৎসিত নাটক এবং অন্য বিষয়গুলি কেন আসলো? আসলো কারণ গণমাধ্যমের যে বিকাশ ঘটেছে এটা বাংলাদেশে ক্লাসিক্যাল ধারায় ঘটে নাই। রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের চাল্লু পাল্লু লাল্লুদেরকে এই গণমাধ্যমে লাইসেন্স দিয়ে দিয়েছে। তারা গণমাধ্যমে এসেছে ব্যবসা করতে, নিজের ক্ষমতাকে আহ, প্রতিষ্ঠিত করতে। ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, সেটা নিয়ে যেন কেউ কথা না বলে, সেগুলোকে জায়েজ করার জন্য নিজের চামড়া বাঁচাতে গণমাধ্যম পেলেছে। এইবার যখন একাধিকও দেওয়া হয়েছে। গণমাধ্যমের দুইটা জায়গা আছে, একটা সংবাদের দিক, আরেকটা হচ্ছে সৃজনশীল জায়গা, যেটা হচ্ছে বিনোদন, যেটা হচ্ছে ক্রীড়া, যেটা হচ্ছে মাথা খাটিয়ে আপনাকে নতুন কন্টেন্ট তৈরি করতে হয়। এখন যে লোকটা নাটক বানায়, আপনি সংবাদকে কিন্তু গালিগালাজের জন্য দায়ী করতে পারবেন না। সংবাদ হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে সুস্থ ভাষায়, সবচেয়ে সুন্দর ভাষায় সংবাদ হয়। কারণ সংবাদ একেবারে সুন্দর ভাষায় লেখে, বানান পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করে। সংবাদ তো এটার জন্য দায়ী না। কে দায়ী? দায়ী হচ্ছে সৃজনশীল অংশটা, নাটক, সিনেমা এবং অন্যান্য যেসব কন্টেন্ট যায়। এটা কেন হলো? এটা কি কারণে হলো? হলো এই জন্য যে এরা এখানে এসে এই গণমাধ্যমকে গার্মেন্টস ফ্যাক্টরি মনে করলো। লাইন প্রোডাকশন ভিত্তিতে নাটক তৈরি হয়, প্রত্যেক নাটকের দাম সমান, প্রত্যেক নাটকের মাঝখানের মিনিটের দাম সমান। আপনি যে লোকেই নাটকে থাকুক না কেন, মিনিট আপনাকে একই দামে বেচতে হবে, কারণ স্পন্সর বলেছে আমি এত টাকায় মিনিট কিনি। অতএব সে কি করলো? সে এমন লোকদের হাতে নাটক দিয়ে দিতে শুরু করলো যারা ওই নাটক বানানোর উপযুক্ত না। শুভেচ্ছা অনুষ্ঠান তৈরি করতাম আমি, সেখানে একজন জোকার ছিল, সে আমার ওই কৌতুক স্কিটের মধ্যে সবচেয়ে মানে অভিনয়হীন অথবা সবচেয়ে অসৃজনশীল জায়গা যেটা থাকতো, ওই জায়গাটা সে পেত। সেই ভদ্রলোক হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় নাটক নির্মাতা এবং আমেরিকাতে EB-1 ভিসা পাওয়া লোক। এবং সে আরটিভিতে নাটক করছে, আমি নাম না বলি, এবং সেই নাটক জনপ্রিয় হয়েছে কারণ অদ্ভুত রুচিহীন জিনিসপত্র এখানে আছে। কিন্তু কেন এটা তখন আবার শুরু হলো এটা দেখা? গণমাধ্যমকে গণতন্ত্রায়ন হয়ে গেল, সবার কাছে গণমাধ্যম পৌঁছে গেল। যারা বিজ্ঞাপন দেয় তারা চিন্তা করলো যে আমার শুধু ভিউ, লাইক, এটা পাওয়া হচ্ছে আমার কাজ, আমার যত বেশি টিআরপি ওই নাটক তত ভালো। এখন আপনি আমাকে বলেন, একটা জঙ্গলে সব হচ্ছে শিয়াল, তাহলে ওই জঙ্গলে তো শিয়ালের খাবারই সবচেয়ে উপাদেয় খাবার, এবং আমি যদি খাবার বেচতে যাই আমি শিয়ালের খাবারে বিক্রি করব। কিন্তু এই বাণিজ্য তো গণমাধ্যমের বাণিজ্য হওয়ার কথা ছিল না। গণমাধ্যমের বাণিজ্য হওয়ার কথা ছিল সৃজনশীলতার বাণিজ্য, যেখানে আপনি এখনো ভারতে কোন বনেগা ক্রোড়পতি, কেবিসি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যে বিক্রিত একটা বিক্রয় হয় এরকম একটা অনুষ্ঠান। কেন? কারণ ভারতে একটা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ আছে যারা কুইজের অনুষ্ঠান দেখতে বসে। আর আমাদের বাংলাদেশে আমাদের স্পন্সররা কুইজের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে যে এটাতে টিআরপি হয় না। আরে বেটা, টিআরপি হয় না, কিন্তু এটা যারা দেখে তারা ইয়েল বিশ্ববিদ্যালয়ে যায়, তারা হার্ভার্ডে যায়। আমি একটা কুইজের অনুষ্ঠান করতাম, ওই কুইজের অনুষ্ঠানে যারা ছিল, এই পুরো কুইজ অনুষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়ের ডেটা আমার কাছে আছে। তাদের মধ্যে অন্তত 35 জন এখন এই আইভি লীগ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ায়। ওই টার্গেট গ্রুপ আপনি নিশ্চিত করতে পারছেন না, কারণ ওই টার্গেট গ্রুপ আপনার ক্রেতা না। কিন্তু আপনি কি বাংলাদেশে শুধু ক্রেতা তৈরি করার সমাজ তৈরি করবেন? এই পুঁজিবাদী সব ব্যবস্থা কি বাংলাদেশে শুধুমাত্র ওই গু বেচার সংস্কৃতি তৈরি করবে কারণ এই দেশে গু বেশি বিক্রি হয়? তাহলে যেখানে যে লোকগুলিকে পিছনে পয়সা ঢাললে পরে এই জাতির সম্মান হয়, সেই লোকগুলির পিছনে আপনি পয়সা খরচ করছেন না। তাহলে এই গণমাধ্যমের ঘটনাটা কি ঘটবে? এই গণমাধ্যম কি করলো? সে স্পন্সরের কাছে প্রোগ্রাম বেচতে চায়, স্পন্সর বলে দিয়েছে এত টাকা হলে কিনবো। আর স্পন্সর কি কিনতে চায়? সে যেটা বেচতে চায় ওইটা যারা কিনবে তাদের কাছে সে পৌঁছাতে চায়। আলটিমেটলি আমাদের এই সৃজনশীল অংশটাতে একটা ভাষার প্রচলন হলো, যে ভাষা দিলে পরে সহজে এগুলো প্রচলন করানো যায়। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা কে হলেন? যিনি লিটনের ফ্ল্যাট জনপ্রিয় করলেন, যিনি জাউরা এই শব্দ দিয়ে একটা নাটক করেছিলেন বলে আমি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালককে সেই সময় ফোন করেছিলাম যে আপনি এই নাটকের এই ভাষা কেন দিচ্ছেন, জাউরা শব্দের অর্থ কি? আজকে আমি প্রকাশ্যে এই শব্দটা এই প্রথম ব্যবহার করলাম। কেন জানেন? এটা না বললে লোকে বুঝবে না যে কোন ভাষার জন্য আপত্তি করা দরকার। এই সংস্কৃতি উপদেষ্টার নাটকে এই ভাষা ব্যবহৃত হয়েছে, তো উনি সংস্কৃতির দণ্ডমুণ্ডের কর্তা হলেন। তো বাংলাদেশে আপনি গালি বন্ধ করবেন কি করে? যে গালি জনপ্রিয় করে সেই লোক আপনার সংস্কৃতির দায়িত্ব পায়।
তো বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে যদি প্রকৃত অর্থে আপনি একটি স্বাভাবিক সুস্থ সমাজ তৈরি করতে চান, তাহলে সেইখানকার যে সামাজিক রীতি সেইটাকে শ্রদ্ধা করতে হবে। আমাদের সামাজিক রীতি কি? আমাদের সামাজিক রীতি হচ্ছে গুরুজনকে সম্মান করতে হবে। আমাদের সামাজিক রীতি কি? আমার পাশের বাড়ির যে বাবা তাকে আমি চাচা ডাকি। আমাদের অসংখ্য সামাজিক চাচা আছে, এরা কেউ আমাদের রক্তের চাচা না। সেই চাচারা সন্ধ্যার সময় মাগরিবের সময় বাইরে হাঁটাহাঁটি করলে চাচারা বলতো তুমি বাড়িতে যাও না কেন, তুমি অমুক ভাইয়ের ছেলে না? সেই সংস্কৃতিকে আপনি দূর করে দিলেন, মানে ওই চাচাকে আমার পছন্দ হয় না দেখে আমি গালি দিতে পারবো, ওনাকে আমি তাচ্ছিল্য করতে পারবো। হু সেজ দ্যাট? আমার পছন্দ হয় না মানে উনি গালিযোগ্য মানে হয়ে গেছে? সমাজকে শুরুতেই সমাজের আমাদের সংস্কৃতিকে আঘাত হ্যাঁ, করার একটি জায়গা তৈরি হবে। সমাজে মানে আমার পছন্দ হয় না সেজন্য উনি গালিযোগ্য হয়ে গেল? আপনি দেখবেন কতগুলো শব্দ খুব চমৎকার ভাবে এসেছে। একটা হচ্ছে সম্মতি উৎপাদন, এখন এরা এটা খুব ব্যবহার করে। ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, চমস্কির আইডিয়া। তারপর আরেকটা শব্দ খুব ব্যবহার করে, হত্যাযোগ্য করা হয়েছে। হত্যা জিনিসটাই তো একটা ক্রাইম। আপনি কোনোভাবেই কি সেটার জন্য কাউকে যোগ্য করতে পারেন, বা কাউকে যোগ্য করা যায় এটার জন্য? ঠিক একইভাবে আপনি কি গালি যোগ্য করতে পারেন? গালি তো একটা অন্যায়। তাহলে আপনি কি কাউকে গালি যোগ্য জি। করে ফেলতে পারেন? অথবা বলতে পারেন উনি গালি দেওয়ার উপযুক্ত। আপনি গালি দিচ্ছেন, আপনি একটা অন্যায় করছেন, সেই গালির ফেভারে আপনি আবার যুক্তি তৈরি করেন কি করে?